আসসালামু আলাইকুম এভরিওয়ান। নীল চোখের বাঁধন গল্পের ৯ নাম্বার পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। রাতে ঘুমের ঘরে খুব বিশ্রীভাবে হাত পা ছোড়ার অভ্যাস আরশির। তার উপর আশপাশে শুয়েছে শেহজাদ। বলির পাটা হতে আর আটকায় কে তাকে। প্রথমে গালে এসে লাগলো ওর পায়ের আঙ্গুল, যেন পা দিয়ে মানুষের গাল ছুঁতে দেওয়ার দায়িত্ব পেয়েছে আরশি। ঘুমের মধ্যে চোখ শব্দ করে উঠল শেহজাদ। হাত দিয়ে প্রথমবার পাটা সরালেও পরপর আবার তা এসে পড়লো মুখের ওপর। তৎক্ষণাৎ চোখ মেলে চাইল লোকটা। একরাশ বিরক্তি নিয়ে উঠে বসতে দেখলো আরশির পায়ের কাছে। শেহজাদকে জাগিয়ে মহারানী দিব্যি নিজের ঘুমের রাজ্যে ব্যস্ত। গায়ে ডুভেটটা বিছানার এক পাশে এলোমেলো হওয়ায় প্লাজোটা উঠে আসা হাঁটুর উপরে। কেমন বেঘরে ঘুমোচ্ছে মেয়েটা। শেহজাদের ভাঁজ পড়ল কপালে, টান টান হলো মুহূর্তেই। নীলপারক মুখটা দেখতে চাইল আরেকটা পরোক্ষ করে। চোখে আসতেই আরশের মেয়েধীন ফর্সা উরুর লাল নীতির খানা আটকে গেল ওর। ধক করে উঠল বুকের ভেতর। গলায় অ্যাডাম অ্যাপলটা ওঠানামা করলো তৃষায়। পরপর মনে হলো না, পানি নয়, এই তৃষ্ণা অন্য কিছু চাইছে ওর মন। পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে সেন্টার হিটার থাকায় শীত তেমন অনুভব হয় না, তাতে কি এত অসহ্য গরম। নিঃশ্বাসের ভারে ওঠানামা করছে বুক। অবাধ্য অনুভূতিগুলো মাথায় চাড়া দিচ্ছে শেহজাদের। তৃষ্ণা মেটাতে ঢোক গেল মানুষটা। পরপর গভীর চুমু বসালো সেই তিলের উপর। কণ্ঠ খাদে নামিয়ে আওড়ালো, স্লিপিং নেক্সট টু ইউ ওয়াজ দ্য ফার্স্ট আইডিয়া। নাও লুক এট মি হাউ হেল্পলেস আই এম। আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম, আমি বিশ্বাস করেছিলাম। আপনার কথা ভেবে বিয়ে পর্যন্ত রাজি হয়ে গেলাম দুদিনের পরিচয়ে, অথচ সেই বিশ্বাসের এই মূল্য দিলেন আপনি। আনত মুখে দাঁড়িয়ে আয়ান, যারার কথায় প্রতি উত্তর দেওয়ার মতো শব্দ ফুরিয়েছে যেন। তাকানোর সাহসটুকু পর্যন্ত পাচ্ছে না ও। ফুস করে শ্বাস ফেলল মেয়েটা। পরপর বলল, এখন আমি আপনাকে একটা সাজেশন দেই। এবারটাই আয়ান চাইল ওর দিকে। চোখগুলো ফুলে লাল, কেঁদেছে ভীষণ। কাঁদলো যারা বকেছে বলে। মেয়েটা গলল না তো, খেক করে বলে উঠল, এবার থেকে অন্য কাউকে মিথ্যে বলে সিম্পেতে আদায় করার আগে দুবার ভেবে নেবেন আয়ান হান্টার। সবাই কিন্তু যারা নয় যে এমনি এমনি আপনাকে ছেড়ে দেবে। অনুতাপে গলা ধরে হাসলো আয়ানের। দুকদমে এগিয়ে আসলো যারা হাতটা ধরতে, কিন্তু অমনি পিছিয়ে গেল মেয়েটা। বরফে ঢাকা রাস্তায় তাকিয়ে বলল, একদম কাছে আসবেন না আমার। রাগের মাথায় কি করে বলে ফেলবো ঠিক নেই। জানেন বপুরা হলে গেলে দূরে থাকুন আমার থেকে। থেমে গেল মানুষটা। যারা ততক্ষণে হাঁটা শুরু করেছে উল্টো ঘুরে। আয়ন ডাকতে চাইল মেয়েটাকে, গলা ছেড়ে চিৎকার করে কাঁদলো বোধহয়। হালকা লাগলো বুকটা, কিন্তু পারলো না ও। অমনি হাঁটু ভেঙে এলো ওর। বরফের উপর ধপ করে বসে পড়লো আয়ান। বুকের বাঁ পাশে ভেঙে চুরে যাচ্ছে কিছু একটা। নিঃশ্বাস নিতে কষ্ট হলো ভীষণ। ছোটবেলা থেকে বেশি কাঁদলে শ্বাসকষ্ট শুরু হতো ও, তাই মা মারতো না, বাবা বকতো না যদি ছেলে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যায়। আজ অনেকগুলো বছর হলো এমন করে ভাবে না কেউ ওর জন্য। যারা ভাবতো তারাই যা নেই পৃথিবীতে। যাকে আঁকড়ে ধরে বাকিটা জীবন পার করবে ভেবেছিল, সেও যে ভুল বুঝে অনেকটা দূরে চলে গেল। এসব ভাবতে ভাবতে বরফের উপর শরীরটা হেসেলে পড়ল ওর। চোখ দুটো বুঝবার আগেই শুধু দেখলো একটা মেয়ে ছুটে আসছে কাছে। নিঃশ্বাস পড়ছে না হয়তো ওর, কিন্তু ইন্দ্রিয়গুলো বলছে যারা এসেছে। উদ্ভ্রভাবের মতো ছুটতে। তবে কি সে একটু হলেও চিন্তা করে আয়নের জন্য? অনেকগুলো বছর আগে যেমনটা ওর মা করতো। চাঁদের মুক্ত উন্মুক্ত ওর উপর থেকে ধ্যান সরল না শেহজাদের। মন বলছে বেপরোয়াভাবে ছুঁয়ে দিতে ঘুমন্ত শরীরখানা, কিন্তু মস্তিষ্ক বলছে অন্য কথা। আরশির করা অভিযোগের ঊর্ধ্বে গিয়ে মনকে প্রশ্রয় দিয়ে যদি ভুল বুঝে মেয়েটা, অভিমান অভিনয় পাল্টা যদি আরও ভারী হয়ে ওঠে ওদের মধ্যে। কিন্তু সমস্ত হিসেব নিকেশ ভুলে আজ যে বেহায় হওয়ার পারোয়া বেইমানি মনটা। জানলা কাজ ভেদ করে আসা নরমালয় ডানা মেলল চাইল নিষিদ্ধ কিছু ইচ্ছেটা। সে যাদের তেষ্টা মেটেনি এখনও। শুকনো ঢোক গিলের সাথে অ্যাডাম অ্যাপলটা ওঠানামা করলো কেবল। আস্তে ধীরে বিপল দেহটা ভার ছেড়ে দিল আর সে ছোটো শরীরের উপর। এত ব্রিলিয়ান্ট মানুষটার মস্তিষ্ক শূন্য দোরগোড়ায় এখন। কোনো কিছু আর কাজ করছেন সেখানে। কিন্তু যে শেহজাদ আরশির চোখে রক্তটা রাগী গম্ভীর্য, সেই শেহজাদ এই রূপের সামনে যে বড্ড লাজুকের প্রতিপক্ষ। এইসব কিন্তু একদম মানাচ্ছে না তোমাকে প্রফেসর। কোথায় গেলে তোমার রুলস অ্যান্ড রেগুলেশন? নিজের পুরনো সত্তাকে এত সহজে ভুলে বসলে ওই একত্রিত মেয়ের কাছে। মানুষটার মনে হলো কানের কাছে প্রফেসর সুরে কথাগুলো বলল কোন এক সত্তা, যে সত্তাটা যান্ত্রিক। হাসতে ভুলে গেছে সেই 18 বছর আগে নিজের বোনকে হারিয়ে যাবার প্রতিশোধ নিতে চেয়েছিল আরশিকে বিয়ে করে। অবহেলা করেছে দিনের পর দিন। সেই সত্তার খোলস ভেঙে বেরোতে কি আদৌ পারবে ও কখনো? শেহজাদের ভারে নড়ে চড়ে উঠল আরশি। ফর্সা কপালে ভাঁজ পড়ল। বন্ধ চোখে উপরে ভৌজুরে একত্রে সোজা হয়ে বসলো শেহজাদের। অমনি মেয়েটার নড়াচড়া বন্ধ হলো, তলিয়ে গেল শোক নিদ্রায়। তবে ঘুমের ঘরে বিড়বিড় করে বলল, চুপচাপ থাকে বলে একেবারে মাথায় পেয়ে বসেছেন তাই না?
তোর মোটা 100টা জাম্বুবানের লিডার আমি, আয় কত ভাব দেখাবি আয়। ঠোঁট কামড়ে হাসলো শেহজাদ। আরশের কপালের ওপর পড়ে থাকা চুলগুলো আঙ্গুল দিয়ে ঠেলে কানের পিছে গুজে দিল। ও ধরছে হলো কপালের মাঝখানটায়। পরপর আলগুছে বুকে তুলে নিল ওকে। মেয়েটাকে বালিশে শুয়ে ওর পাশে বসলো। আজ রাতে আর ঘুমোবে না বলে মনে হয় না ওর। কি করবে তাহলে? আরশিকে দেখে দেখে পার করবে রাতটা? তখনই প্রেমিক প্রেমিক ভাবটা লুফে নিল প্রফেসরের মন। বউকে দেখে রাত পার করার মতো এমন সুযোগ মিস করার মতো প্রশ্নই ওঠে না। সকাল হতে দেরি নেই। ভোরে আলো তুষার গলতে শুরু করেছে রাতের গা বেয়ে। আয়ানও চোখ মেলেছে কেবল। শ্বাসের গতিও এখন অনেকটাই শিথিল। কিন্তু যখন উঠে বসতে যাবে তখনই ভার লাগলো হাতের উপরটা। সে যেন মাথা দিয়ে ঘুমিয়ে আছে কেউ একজন। মনে পড়ল রাতের কথা। ওইটুকু মেয়ে নিজের কাঁধে আয়নের সবটুকু ভার ফেলে কিভাবে নিয়ে এসেছিল বাসায়। ভাগ্যিস একটু হলেও জ্ঞান ছিল তখন ওর। আয়ন আর ডাকলো না। সারা রাত নিশ্চয়ই নিজেই ঘুম হয়নি যারার, তাই তো বেগর ঘুমোচ্ছে এখন। তখনই তার তম্বে বেজে উঠলো আয়ানের মুখ ফোনটা। ফোনের শব্দে ঘুম ভাঙলো যারারও। উঠতে উঠতে ফের চোখ বুজে ফেললো আয়ান। সুস্থ হয়ে গেছে দেখে যদি আবার ছেড়ে যাওয়ার কথা বলে মেয়েটা। উঠেই একবার ফোনের দিকে তাকিয়ে আরেকবার আয়ানের দিকে তাকালো যারা। কপালে হাত রেখে তাপমাত্রা দেখলো। বুঝলো ডক্টরকে এখন আর ফোন করতে হবে না। যদিও বাসায় আনার পরপরই ডক্টর একটা সাপ্লিমেন্টাল ইনজেকশন করে দিয়েছিল আয়ানকে শ্বাসকষ্ট হচ্ছিল বলে। এখন শুধু একটু চোখে চোখ রাখতে হবে। যারা স্বস্তির শ্বাস ফেললো। উঠে দাঁড়াতে নিলেই কানে আসলো আয়নের কণ্ঠ। আই এম সরি বাটারফ্লাই। মায়া হলো ভীষণ মেয়েটার। আস্তে করে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? এবার উঠে বসলো আয়ানও। কণ্ঠে অনুতাপের জোয়ার। গলা মুখ গুজে বলল, ততক্ষণ না পর্যন্ত তুমি ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত ভালো লাগবে না। যারা থামলো কিছুক্ষণের জন্য। পরপর জিজ্ঞেস করলো, আপনি কি এমন আগেও হয়েছেন? আপনার ফ্যামিলি জানে আপনি যে এতটা অসুস্থ? মানুষটা হাসলো নিজের দিকে তাকিয়ে। আগেও হয়েছে কি না? হ্যাঁ, অনেকবার হয়েছে। আর মম ড্যাড তো আমি ছোটো থাকতে অ্যাক্সিডেন্টে মারা যান। তাই আপাতত ফ্যামিলি বলতে নেই আমার। তাই জানানোর প্রয়োজন বোধ করিনি কাউকে। আয়নের হোম চোখ চিকচিক করে উঠল পানিতে। যারা বুঝে এই কষ্টটা। মা বাবা না থাকার কষ্ট ওর থেকে ভালো আর কেউ জানে না হয়তো। আজ আর বের হবেন না প্লিজ, রেস্ট নিন বাসায় বসে। মানুষটা মাথা তুললো, দুদিকে ঘাড় নাড়িয়ে বলল, না না, কাজ যেহেতু আছে বাইরে তো যেতেই হবে। তাছাড়া একা একা বাসায় বসে থাকলে বোর হব। মেয়েটা চোখ মুখ জুড়ে দুটা না, তবু যেন হুট করে বলেই ফেলল, চিন্তা নেই, আমি বাসায় থাকবো আপনার সাথে আজকে। কিচেনের কেবিনের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আরশি। পরনে রাতের মিকি ব্রাউজ টি শার্ট আর প্লাজো, যেটা ফাঁক ফুক দিয়ে বেখেয়ালেও কি মারছে কিশোরী ফর্সাতক। ফুস করে শ্বাস ফেলল আরশি। সাইজে ছোট হয় অন্যতম ঝামেলা এই উঁচু উঁচু কেবিনগুলো। কোনো কিছু নামাতে গেলে শেহজাদকে ডেকে আনা ছাড়া উপায় থাকে না ওর। শেষমেশ কর্নফ্লেক্সের ব্যায়ামটা নামাতে দু পায়ে আঙুলে ভর দিল মেয়েটা। উঁচু হয়ে দাঁড়ানো ভেবেছিল নামিয়ে ফেলবে, কিন্তু হলো না। তখনই পিছন থেকে ওর কোমর জড়িয়ে ধরল একজোড়া শক্ত হাত। হচকচালো আরশি। কিছু বলে ওঠার আগেই সেই হাত জোড়া শূন্য তুলল ওকে। আরশি ক্যাবিনেটের উপর থেকে বয়ামটা নিতে পরপরই নামিয়ে ফেলল ওকে শেহজাদ। আরশির চোখ দুটো বিস্ময়ে ফুটবল। ঠোঁট জোড়া কিঞ্চিত ফাঁক হয়ে আসছে মানুষটাকে দেখে। কালো বেস্ট আর সাদা শার্টে শেহজাদকে মুখাবলয় নিরে গম্ভীর্য কণ্ঠে আওড়ালো, ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি গাড়িতে এসো, বেশি দেরি করলে পরে কিন্তু ট্রেন পাবা না। আরশির চল বিস্ময়ে ঝুলে আসে এখনও। কোমরে দুই পা জ্বলছে ভীষণ। হাতের চাবি আর ব্লেস্টারটা হাতে নিয়ে বেরিয়ে যাওয়ার আগে সেদিকে তাকালো একবার লোকটা। আরশিকে ইঞ্চরাঙা গাল দুটোকে পুরোপুরি টমেটোর বানাতে যেন বলে উঠল, সামান্য কোমর ধরতে যদি লাল হয়ে যাও, অন্য কিছু করলে তো তাকানো যাবে না তোমার দিকে। কথাখানা বলে আর অপেক্ষা করলো না শেহজাদ। ধূপধাপ পা ফেলে বেরিয়ে যেতে তেতে উঠলো আরশি। লোকটা খোঁচা দেওয়ার কথা পিঠে ভেঙে ভেঙে বলল, অন্য কিছু করলে তো তাকানো যাবে না তোমার দিকে। নিজের চেহারা আয়নায় দেখেছে কখনো? পুরো তো জাম্বুবানের ডিপ ভার্সন। আর আমাকে কি না আসে খোঁচা মারতে? কত বড় সাহস এই বেটার। প্যান স্টেশনে অপেক্ষা করছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অনেকগুলো ছেলে মেয়ে। এখান থেকে আমট্রেক ট্রেনে করে শিকাগো পৌঁছাবে ওরা। প্রায় 15 থেকে 16 ঘন্টার রাস্তা, তাই সবাই প্রস্তুতি সেরকম। গেট এনিয়ন ন্যাশনাল পার্কে যেতে এক একজনের এক উচ্ছ্বাসের শেষ নেই। আরশি এসেছে মাত্র, তবে মনটা খারাপ ভীষণ। যারা শেষ মুহূর্তে প্ল্যান ক্যান্সেল করায় নিজেও ক্যাম্পিংয়ে যাওয়ার আগ্রহ পাচ্ছে না ও। ভার্সিটির কয়েকজন প্রফেসর সবার জন্য টিকিট কাটতে ব্যস্ত। শেহজাদও রয়েছে সেখানে, কিন্তু একটু পরপরই চোরাচোখে ভিড় ভাগ করে দিয়ে দেখছে আরশিকে। কালো ওভারকোট আর জিন্স আজ যেন একটু বেশি কিউট লাগছে মেয়েটাকে। হাসলো ও, কিন্তু হুট করে রেজেকে আরশির কাছে দৌড়াতে আসতে দেখে একটু আগে সেই হাসিতে ঢোল পড়ল শেহজাদের। গলা ট্রাই এক হাত দিয়ে ঢিলে করতে করতে নিজেকে শান্ত করার উদ্দেশ্য। মনে মনে ভাবলো, এই বিটকেল ছেলেটাকে কিছুতে টেনে ওর বইয়ের পাশে বসতে দেওয়া যাবে না, কিছুতেই না।
সম্মানিত যাত্রীবৃন্দ, আর কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যামট্রেক ট্রেনটি পেন স্টেশন থেকে শিকাগো ইউনিয়ন স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তাই প্ল্যাটফর্ম নম্বর 10 থেকে যাত্রী ট্রেনে ওঠার জন্য অনুরোধ করা হলো। পশ্চিমা ভাষায় ঘোষণাটি শোনা মাত্রই হুলস্থুল বাঁধল প্ল্যাটফর্মে। ট্রেনের সামনে ভিড় বাড়ল। সেই ভিড় ঠেলে শ্যাম পুরুষের আর আরশের অবধি এসে পৌঁছাতে হলো না। চোখের পলক হারিয়ে গেল প্রিয় মুখটা। কার্ডবোর্ডের তৈরি কাপে দু হাতে দুটো ক্যারামেল মিকিয়ানো নিয়ে দাঁড়ানো রেজা দীর্ঘ নিঃশ্বাস ফেলল মন খারাপের। পরপর আনত মুখটা বাঁকা হেসে বলল, এখন কথা বলার সুযোগ হাতছাড়া হলো তো কি হয়েছে? আর যাই হোক, এতগুলো ঘন্টা তোমার পাশে বসার সুযোগ হাতছাড়া করব না আমি। লাল সাদা রঙের মিশ্রণ ঝকঝকে একটি ট্রেন, সব স্টুডেন্টের সাথে আরও সে ঠেলে ওঠাই সেটাই। কিন্তু পরিপাটে ফ্লোরে পা রাখতেই হুট করে হাতের ব্যাগটা চলে গেল অন্য কারো দখলে। চোর ভেবে ধপ করে উঠল আরশি। বুক চুকিয়ে সেদিকে তাকাতে কিশোরী নজর আটকালো ফ্রেন্ড করার সাথের হাতায়। ভীত মুখখানা শর্ট করে সহসায় লাগেজ রাখার জায়গায় ব্যাগটা রেখে আরশির দিকে দৃষ্টি ফেলল শেহজাদ। দাম্ভিত্য বয়কট কানে কাছে পৌঁছে ঝুঁকে বলল, সকালের মতো আপনার পার্সোনাল মেন সার্ভিস দিতে পারছে না বলে মন খারাপ করবেন না মিসেস চার্লি চ্যাম্পলিন। সার্ভিস না দিতে পারলেও ব্যাগ কিন্তু ঠিকই উঠিয়ে দিয়েছে। মইনের ব্যাপারটা প্রথমে আরশির মাথার উপর দিয়ে গেলেও আনাপট অন্য পটে ভাসল সে যাদের কোমর জড়িয়ে ধরার মুহূর্ত। রক্ত জোবার মিছিল বের করলো কপাল জুড়ে। লজ্জাটুকু মুখে আসন করার আগেই টুপ করে ঢোক গিলল ও। চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, আমি মিসেস চার্লি চ্যাম্পলিন। আপনি আমার হাইট নিয়ে খোঁটা দিলেন? তাহলে আপনি নিজে কত ইঞ্চি শুনি? ততক্ষণে শেহজাদের ডাক পড়েছে প্রফেসরদের মাঝে। তাদের জন্য প্রিমিয়াম ক্লাসের সিটের ব্যবস্থা করেছে প্রিন্সিপাল, আর স্টুডেন্টের জন্য নর্মাল ক্লাস। সেদিকটাই একবার তাকিয়ে ফেলল আরশির দিকে, চাইল ব্যস্ত চোখ দুটো। গিরগির মতো গভীর কণ্ঠে খাদে নামানো মুহূর্তে পাশ পাশ করে পরখ করে বলল, আমি কত ইঞ্চি সেটা জানার মতো লম্বা হওনি তুমি। আগে লম্বা হও, তারপর বলছি। লজ্জা নয়। আর সুভরসা কান লালচে হলো ক্রমশই। সেখানে গিয়ে লাভার মতো ধোয়া বের করে উধাও হলো মানুষটার। সে জাতের ক্রিয়া খেয়ালি কথাগুলো ঢাকা পড়ল আরশের রাগের তোপে। মুখ ফুলে ছোটোখানা বেলুন হতেই অভিমান ক্ষণে ক্ষণে আওড়ালো। নিজের যে ট্রাফিক লাইটের মতো একটু পর পর রং বদলায়, সে বেলায় কিছু না। আর আমি একটু সাইজে ছোট বলে একেবারে মিসেস চার্লি চ্যাপলিন বানিয়ে দিল। তবে এই দুঃখ মেনে নিতে খুব একটা বেগ পেতে হলো না কিশোরীর। ভাগ্য ভালো যে চার্লি আসলে ওর পছন্দের একটা ক্যারেক্টার। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সব জায়গায় প্রোফাইল পিকচারও এই লুকের ছবি দেওয়া। আর হাইট তো চাইলেও এখন আর 5 ফুটের বেশি বানাতে পারবে না ও। এইসব ভাবতে ভাবতে তীরের মতো মাথায় এসে বিঁধল অন্য প্রশ্ন, আমার এসব পার্সোনাল বিষয়ে জাম্বুবান জেনে যাচ্ছে কি করে? যারা ক্লান্ত নেই, সকাল থেকে ছুটে ছুটে এটা ওটা করছে, সাথে ফ্রিল্যান্সিং সাইডেও একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছে গ্রাফিক ডিজাইনিং কাজ করবে বলে। সকালে কোনো রকম একটু খেয়ে ডাইনিং টেবিলে বসেছে, ল্যাপটপে ডিজাইন শুরু করেছে মেয়েটা। খানিক বাদে পাশের চেয়ারে টেনে বসলো আয়ান। মুখ কালো করে তাকালো যারার দিকে। লাইব্রেরি থেকে ছুটি পেয়েছো? ক্যাম্পিংয়ে যাওয়ার ক্যান্সেল করেছো? কোথায় একটু আয়ানের সাথে গল্প করবে? বোর হিসেবে না হোক, বয়ফ্রেন্ড হিসেবেও না হোক, বন্ধু হিসেবেও না হোক, অন্তত একই ফ্ল্যাটের প্রতিবেশী হিসেবে। প্রতিবেশীর থেকে এটুকু কি চাইতে পারে না আয়ান? যারার দিকে তাকে লম্বা শ্বাস ফেল অফিসার। সেই দীর্ঘ নিঃশ্বাস এক ঝাঁক মন খারাপ নিয়ে লুটিয়ে পড়লো মেঝেতে। পড়াশোনার ফাঁকে মেয়েটাকে এত কিছু করতে দেখে পারছে না শুধু বলতে, তুমি বসে বসে শুধু একবার হুকুম করে দেখো না বাটারফ্লাই, তোমার পায়ের সামনে আমি আমার জানটা এনে হাজির করে দেব। কিন্তু অবাধ্য মুখ ফসকে কথাটা বের হওয়ার আগেই ফুসরত পেল না আজ। তার আগে ল্যাপটপে হাত চালাতে চালাতে যারা প্রশ্ন চলল, কিছু চিন্তা করছেন বুঝি? ভাবনায় অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ ফুটে উঠল আয়নের পুরুষালে গম্ভীর কণ্ঠের। জড়ানো স্বর থেমে থেমে আওড়ালো, হ্যাঁ না, ভাবছিলাম অনেকদিন বিরিয়ানি খাইনি, আজ খেলে কেমন হয় বলো তো? ঠোঁট টিপে ল্যাপটপ বন্ধ করলো মেয়েটা। মুখখানা এমন বানালো যেন বিরিয়ানি ওর সবচাইতে অপছন্দের খাবার। আয়ান ঘাবড়ালো, এই রে, আবার বলে বসবে না তো? আপনি একাই খান আপনার বিরিয়ানি। কিন্তু ও যে যারার সাথে লাঞ্চ করবে বলে ঠিক করে রেখেছে, সেটা কি হবে এবার? তখনই মানুষটাকে অবাক করে দিল ওই পাতলা উষ্টপুট। এ কান ও কান জুড়ে হেসে বলল, আজকে বিরিয়ানিটা আমি রান্না করি, আপনি না হয় টেস্ট করে বলবেন কেমন হয়েছে খেতে। যারার ওই সমুদ্রের মতো চোখের উপর উপচে পড়া আবদার নাচক করার ক্ষমতা আছে নাকি অফিসারের? তবু চিন্তা হলো ওর, বিরিয়ানি রান্না তো অনেক ঝামেলার। যারা পারবে একা, কষ্ট হবে না এসব করতে গিয়ে? কণ্ঠ সেই উদ্বেগটুকু না লুফিয়ে বলে উঠল, আমি কাটাকুটি করে দিই তাহলে। যারা একই কথা, আজকে রান্না আমি করব মানে আমি করব, শুধু একটু কাটাকুটি করে দেন তো বিরিয়ানি ভালো হবে, সেই ক্রেডিট আপনি নিয়ে যাবেন। আয়ান বসা থেকে শটাং হয়ে দাঁড়িয়ে গেল মেয়ের কথায়। গলার চামড়া চিকচিক করে বলে উঠল, এই দেখো গলা ছুঁয়ে বলছি, একটু ক্রেডিট নেব না।
এবারটায় মুখ চেপে ধরলেও হাসি থামাতে পারল না যারা। কিশোরী খিলখিল শব্দে সবর হলো আয়ানের অলিষ্ট প্রতিটি প্রকোষ্ঠ। হোম চোখের তাকায় গান শোনালো মেয়েটার প্রতি এক সিন্ধু সমান ভালোবাসা। আচ্ছা বেশ, করবেন না হয় রান্নায় হেল্প, কিন্তু তার আগে গোসল করে একটু ফ্রেশ হয়ে তো আসুন। কাল থেকে বরফের মধ্যে ওভাবে গড়াগড়ি খেলেন, তারপর কি একবার গোসল করেছিলেন? সি সি সি, আপনার মতো বিদেশি বাদরের থেকে এটা আশা করা যায়? বিদেশি বাদর হলেও তো তাও একটা কথা ছিল। পুরো কথাখানা খেয়াল না করে বোধহয় বাধ্য ছেলের মতো মাথা কাটলো আয়ান। ফের হেসে ফেলল যারা। সেই দম ফাটা হাসি স্বপ্নের মতো লাগলো আয়ানের মনে। চলবে গাইস, গল্পটি কেমন হচ্ছে সবাই জানিয়ে যাবেন। আর আজকে 2টি পার্ট থাকলেও তো কালকে বেশি করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।